আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ আর নেই, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। মিডিয়া বিদ্রোহের নেপথ্য কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। মূল্য বাড়ানো হলেও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ, মিনিকেট নাজির শাইলের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা, জো বাইয়ের-পন্থীদের সাদপন্থীদের ইজতেমা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ধানমন্ডিতে জানাজার পর বনানী কবরস্থানের চিরশায়ন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাজা শনিবার সকাল 11টায় বাংলা একাডেমিতে, 12টায় জাতীয় প্রেস ক্লাবে, দ্বিতীয় জানাজা শেষে বাদ জোহর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কবি হেলাল হাফিজকে নিয়ে চ্যানেলের বিশেষ অনুষ্ঠান নোনা জলের কাব্য প্রচার হবে শনিবার দুপুর 1:25। শাকির আদনানের রিপোর্ট। 5 দুপুরের নির্জনতা খুন করে দুপুরবেলায় অনন্ত লোকে পাড়ি জমালেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কয়েক বছর ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোমের টয়লেটে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন কবি হেলাল হাফিজ। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। লড়াই সংগ্রামে, প্রেমে বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ করেছেন পাঠক হৃদয়ে। নিষিদ্ধ সম্পাদকের মতো অগ্নুৎসব কবিতাও শরীরে রন্ধে রন্ধে আগুন জ্বেলে দেয়। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায় শোষণে, অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ বারবারই হয়েছে সরব। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থ হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সবশেষ 2019 সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে বিরল। 2013 সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার পান। কোন প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে 1948 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। 1965 সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে মাধ্যমিক ও 1967 সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন হেলাল হাফিজ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হওয়ার পেছনে নেপথ্যে কুশীলব কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে। 5ই আগস্ট পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ওই ঘটনায় জড়িত থাকতে পারেন, যা তদন্তে আরও পরিষ্কার হবে। পরাগ আজিমের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে হত্যা মামলাটির চূড়ান্ত রায় হয়েছে প্রথমে বিচারিক আদালতে, পরে হাইকোর্টে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। সেই তদন্তকারী কর্মকর্তা পারপাসলি তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন, ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন। নেপথ্য নায়ক কারা ছিলেন, তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল, যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা, খুনের পরে লাশ গুম করা, যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক। এর বাইরে যারা আছে কলা কৌশলী, যারা এর ভিতরে কলকাঠি নাড়িয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইঙ্গিতে ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন, সেই লোকগুলোকে আনা হয় নাই। সঠিক তদন্ত হলে ওই সমস্ত লোক আসবে মরবে, এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি। ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে, সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ, বলছেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা, অন দি ডে তিনি সেখানে যান নাই, কেন যায় নাই, এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে। যদি তিনি কোনো তথ্য সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন, তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা যারা নেগোশিয়েট করতেছিলেন, কিছু এমপি, কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, এদের দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই, নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনো বিচার সম্পন্ন হয়নি, এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন। অ্যাভয়েড করার তো সুযোগ নাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরেতে সক্রিয়ভাবে কাজ করছে, তাকে প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। নেতারা বলেন, সংস্কারের কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ সময় বয়ে আনবে, এতে দেশও ক্ষতিগ্রস্ত হবে। যদি 11ই বা 12ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল। সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আপনারা সংস্কারের প্রস্তাব দেন। আপনারা যা পারবেন না, ভবিষ্যতে জনগণের সরকারে সেটা বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় বলে আসছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রথম থেকে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচার দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই। কেউ যদি দেশের ক্ষতি করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, পদে পদে তাদের সব ষড়যন্ত্র ঝরে পড়ে যাচ্ছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জামাত ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ক্ষমতার জন্য হত্যাকাণ্ড চালাবে। তিনি আরও বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছিল তাদের মুখ্য জবাব দিয়েছে হিন্দুরা। একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। এই বাংলাদেশ জামাত ইসলামীর রোকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষেরাই গড়বে। তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দাম বাড়িয়ে দেওয়ার পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের দাম। কিছু দোকানে মিললেও কিনতে হচ্ছে আরও বেশি দামে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দাম। তবে সামান্য দাম কমায় সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানালেন বাজার মনিটরিংয়ের অভাবের কথা। নাজিব বেগের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহে কৃত্রিম সংকট চলছে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালেও 4 দিনে স্বাভাবিক হয়নি সরবরাহ। তেল আছে অন্য কোম্পানির, যেতে আমার ওই যে বিভিন্ন ব্র্যান্ডের তেল। কাস্টমার এসে খুব খোঁজাখুঁজি করতেছে, আমরাও ডিলার পয়েন্টে ফোন দিতেছি, কোথাও কোনো তেল পাইতেছি না। দাম তো বাড়ছে, তো প্রোডাক্ট তো নাই। যথাযথ রসিদ দেখাতে না পারায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক ভোজ্য তেল ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উনি আসলে অথেন্টিক ভাউচার আমাকে দেখাতে পারেনি, ওটা ওনাকে আমি লসেই বিক্রি করতে বলেছি, কারণ আমি তো আসলে আইনের বাইরে ওনাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না। ভালো খবর নেই চালের বাজারে। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে নাজিরশাইল ও মিনিকেটের দাম। বেড়েছে বাসমতি ও আটাশ চালের দামও। দাম বাড়ার জন্য পাইকাররা আড়তদারদের আর আড়তদাররা দায় চাপাচ্ছেন মিলাদদের উপর। মেল মালিকরা সিন্ডিকেটটা করতেছে, দামমান আদালত, ভোক্তা অধিকার একটু মনিটর করলে মনে হয় বাজারটা আবার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। যখন যে রেট দেয় বা যে রেটে আমরা কিনি, আমাদের একটা কস্টিং আছে, মানে লোড আনলোডিং, নামানো খরচ, এর থেকে এরপর আমরা কিছু লাভ রাখে তারপর আমরা বিক্রি করি। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে পেঁয়াজের দাম। নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। কমেছে বেগুন, মূলা, টমেটো সহ আরও কিছু সবজির দাম। নতুন সবজি কিছু দাম বাড়তি, আর পুরানগুলোর দাম কম। শীতকালীন সবজি যেটা আমরা এখন 50 টাকা 60 টাকা কেজি পাবো, এখন 100 টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে প্রায় 500 টাকা। পাইকারি কিনেন, ওইখানে বাড়লে আমাদের এখান থেকে বাড়ানো লাগবেই বলেন। গরুর মাংসের দামের হেরফের না হলেও বেড়েছে দেশি মুরগি ও ব্রয়লারের দাম। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যে কোনো মূল্যে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মাওলানা জোবায়েরপন্থীরা। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন, সাদপন্থীদের ইজতেমা বন্ধ না করলে অন্তর্বর্তী সরকারকে কঠিন মূল্য দিতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী 31শে জানুয়ারি প্রথম এবং 7ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের মাওলানা সাদ এবং মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জুমার নামাজের পর ওলামাদের বিরুদ্ধে মামলা ও হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তাবলিগ জামাতের মাওলানা জোবায়েরের অনুসারী শুরায়ে নিজামপন্থীরা। বিক্ষোভ পূর্ব সমাবেশে মাওলানা সাদপন্থীদের প্রতিহত করে দেশে একবারই ইজতেমা করার ঘোষণা দেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবিদারে বলব, বাংলাদেশের ইজতেমা দুইটা না একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। ইজতেমার আয়োজন নিয়ে বৃহস্পতিবার টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
2017 সালে তাবলিগ জামাতে দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারী ও মাওলানা জোবায়ের নেতৃত্বাধীন শুরায়ে নিজামপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। 2018 সাল থেকে দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ মাসেই শব্দদূষণ বিধিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। রাজধানী গুলশান লেক পার্কে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জানুয়ারি থেকে রাজধানী 10টি পয়েন্টে শব্দদূষণ বিরোধী ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচিতে উঠে আসে রাজধানী সহ সারা দেশে শব্দদূষণের বিরূপ প্রভাব ও উত্তরণের রূপরেখা। সে সময় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে রাজুক ও সিটি কর্পোরেশন সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ করা হয়। আমাদের স্ট্রাকচারাল, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ওইসব ডিজাইন আমরা নিতাম না, সেইগুলো এখন আমাদের বিল্ডিং যখন অনুমোদন করি আমরা প্ল্যান, আমাদের এখন থেকে প্ল্যানার, আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার এবং এই স্পেশালিস্টরা এখন বসে মালিকের পক্ষ থেকে এবং রাজুকের পক্ষ থেকে বসে আমরা অনুমোদন করি। এটার বিষয়টা হলো সেফটি এবং যাতে বিল্ডিংটা ভূমিকম্প প্রতিরোধ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দদূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। এটা ক্রমাগত একটা চর্চার মধ্যে রেখে আমাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ। সুলতানা হিমো রিপোর্ট। তারা নির্ধারণ করে 2007 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক 420-এর ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল। তবে এবার সিনেমা রূপে মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু 840 চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি। গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। একটা লার্নিং ছিল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। প্রথম দিনেই হল পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা। চলচ্চিত্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন, এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন। সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। সারা দেশে 15টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 21-এ পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। 11:30টা পর্যন্ত শিল্পীকে শ্রদ্ধা জানান ভক্ত, অনুরাগী সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। যাযাবর মিন্টু রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 7:45 পৃথিবীর মায়া ত্যাগ করে লাখো কোটি ভক্তকে শোকসাগরে ভাসিয়ে চলে যান দেশ বরেণ্য শিল্পী পাপিয়া সারোয়ার। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় গুণী এই শিল্পীকে। সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় শিল্পীর প্রিয় গান। যত দূরে আমি স্মৃতিচারণ করেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন ও পরিবারের সদস্যরা। পাপিয়া যেমন নিঃশ্বাস সাথে শিখাতেন এবং সময়ের প্রতি খুব তার মায়া ছিল। আশা করি আপনাদের শ্রদ্ধায় সে তার অনন্ত যাত্রায় আনন্দ পাবে। যখন আমি প্রথম শান্তিনিকেতনে যাই, আমাকে অনেক রকমের সাহায্য সহযোগিতা করেছিল। পাপিয়া, তোমাকে আমার
অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। পাপিয়া সারোয়ার আপা একজন প্রকৃত শিল্পী ছিলেন, যে কারণে তিনি ছিলেন নিভৃতচারী। পূর্ণ ভালোবাসা থেকে রবীন্দ্রনাথের প্রতি তিনি এই কাজ শুরু করেছিলেন। তার প্রতিভা দিয়েই সে আমাদেরকে জিতিয়ে নিয়েছিল। তার গান, তার ব্যক্তিত্ব দিয়ে আমাদের সকলের মন জয় করেছেন। শিল্পীর সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুমার পর ধানমন্ডি ঈদগাহ মাঠে পাপিয়া সারোয়ারের জানাজার নামাজ হয়েছে। বনানী কবরস্থানের চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্রসঙ্গীতের বরেণ্য শিল্পী পাপিয়া সারোয়ার। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি শানের কাছে। শান। বাসার ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টসে। আয়োজনের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী গন্তব্যের খবর। 4 দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শন করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছে ট্রফিটি। শুক্রবার সফরের শেষ দিনটি বিশেষভাবে বরাদ্দ ছিল জাতীয় পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটার, সাবেক অধিনায়ক, বোর্ড পরিচালক ও গণমাধ্যম কর্মীদের জন্য। তবে জাতীয় দল দেশের বাইরে থাকায় এবং সিলেটে এনসিএল ও নারী ক্রিকেটাররা রাজশাহীতে লঙ্গার ভার্সনের ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় ট্রফি দেখতে উপস্থিত হতে পারেননি হোম অফ ক্রিকেটে। অবশ্য কয়েকজন বোর্ড পরিচালকের সাথে সদ্য এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের সদস্য কালাম সিদ্দিকী অলিনও এসেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে। এটা তো সব প্লেয়ারের ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার। তো আমাদের সবারই ইচ্ছা আছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল-এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। ক্রিকেট অঙ্গনের আরও খবর। মাঠের পারফরমেন্স সহ নানা ঘটনায় বিপর্যস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পড়েছে নতুন সংকটে। সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে পাকিস্তান দলের কোচের দায়িত্ব ছেড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি। পরিস্থিতি সামাল দিতে পিসিবি সাবেক তারকা আকিব জাভেদকে দলের অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ক্রিকেটার ও পিসিবির সঙ্গে মতবিরোধের দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি। এপ্রিলে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে 2 বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। একই সময় সাউথ আফ্রিকার গ্যারি কারেস্টেনকে দেয়া হয় সাদা বলের ক্রিকেটের কোচের দায়িত্ব। এর আগে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে অক্টোবরে পাকিস্তান দলের দায়িত্ব ছাড়েন কোচ হিসেবে ভারতকে 2011 বিশ্বকাপ জেতানো গ্যারি কারেস্টেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের উদ্যোগে তরুণ আর্চারদের প্রশিক্ষণের জন্য কোচ ও জাজেস প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আর্চারি ফেডারেশনের জার্মান কোচ মার্টিন ফেডরিকের তত্ত্বাবধানে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারি কোর্সের কোচ শেষ হয়। দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে 12 জন কোচ অংশ নেন এতে। কোর্স শেষে পরীক্ষায় 7 জন উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল 1 আর্চারি কোচ হিসেবে ফেডারেশনের অধীনে অ্যাক্রিডিটেড হওয়ার যোগ্যতা অর্জন করেন। এছাড়া আর্চারি জাজেস সেমিনারও হয়েছে। সেমিনারে 38 জন অংশ নিয়ে পরীক্ষা শেষে 13 জন উত্তীর্ণ হন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের স্পোর্টস। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি বাসার কাছে মূল সংবাদে। ধন্যবাদ শান। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেছেন, শেখ হাসিনা নমরুদ ফেরাউনের দোসর ছিল। বিকেলে নাটোর সদর উপজেলা চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরেই ভারতের জ্বালা শুরু হয়েছে। তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। কাফুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর আলী শাহর সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যরা। আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয়, শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাবেন। বানাবে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে, কিভাবে মেকানিজম করে
বিকল্প আর কেউ নাই পৃথিবীতে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেছেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম যাতে কমে আসে সে বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। পণ্যের সরবরাহ ঠিক রাখতে অন্য কয়েকটি দেশের মতো সরকারি গাড়ি ব্যবহারে চিন্তা করা হচ্ছে। পরাগ আজিমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গ্র্যান্ড পুনর্মিলনী 2024 সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কর্পোরেট ব্যক্তিত্বরা। আমাদেরকে এখন সঠিক কাজ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যার যেখানে দায়িত্ব আছে, মার্কেটিংয়ের টিচারের যে দায়িত্ব, মার্কেটিং বিভাগের স্টুডেন্টের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও। ফ্যামিলিতে যে ডেলি আমরা ইউজ করি ওগুলির দাম খুব বেশি কমছে না। প্রডিউসারের কাছ থেকে কাউরান বাজারে পৌঁছার পরে এটা দেখা যায় 3 গুণ হয়ে যায় জিনিসের দাম। সাবে যখন জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে গেল, সরকার বলল যে রাজধানীতে নিয়ে আসার জন্য সরকারি ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক ইউজ করা যাবে না। প্রডিউসার যিনি বিক্রি করতেছেন এনভেলপের ভিতর খুব সুন্দর করে কত দামে বিক্রি করতেছে ওটা লিখে দেবে ওখানে। তারপর ওইটা নিয়ে ট্রাক চলে আসবে। ঢাকা শহরে বলেন, চট্টগ্রামে বলেন, ট্রান্সপোর্টেশনটা হবে সরকারি। এখানে কি আপনারা মনে করেন যে জিনিসপত্রের দাম কমতে পারে? দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মিলন মেলা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক আণবিক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বছরের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি, যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে, আইএস ছাড়া কেউ ঢুকতে পারে না। এটা ইসের মতো না আপনার বাড়িতে আপনার চাবি দিয়ে ঢুকে গেলেন, ওরা ছাড়া করতে পারবে না। আর লেট কিন্তু অন্য প্রজেক্টের তুলনায় খুব বেশি হয় না। এটা আপনি দেখেন, এটা মাত্র 5-6 বছর হচ্ছে, এরকম লাগে। আরও 2 বছর আমরা বলছি বাড়াবার জন্য। বিগত সরকারের সময় এমন দুর্নীতি হয়েছে যে নেতাকর্মীদের পাশাপাশি জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। রাজধানী বংশালের সুরিটোলায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, যারা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের প্রশাসন থেকে বের করে দিতে হবে। যারা বিগত সময়ে আওয়ামী লীগের বন্দনা না করায় চাপে ছিল তাদেরকে এগিয়ে আনতে হবে। কর্মী সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষে খুলনা বিভাগে বাছাই পর্ব হয়েছে। খুলনা জেলা স্কুলে সকাল 9টায় শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় 10 জেলা থেকে যাওয়া 2000-এরও বেশি প্রতিযোগী। রাষ্ট্রভাষা বাংলা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষার এই প্রতিযোগিতায় খুলনা জেলা স্কুল চত্বরে সকাল থেকে খুলনা বিভাগে 10 জেলা থেকে কয়েক হাজার প্রতিযোগী সমবেত হতে থাকে। প্রতিযোগীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠ শেষে স্কুলের 20টি কক্ষে শুরু হয় প্রতিযোগীদের প্রথম ধাপের পরীক্ষা। এক এক করে 4টি ধাপ পেরিয়ে বিভাগের সেরা 5 জন বাছাইকৃত প্রতিযোগী ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এবার আরো ভালো প্রস্তুতি নিয়ে এসেছি যাতে বাংলাবিদে এবার একটি সাফল্য অর্জন করতে পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ভাষা বা উচ্চারণ যেটা আছে সেটা আমরা ভালো করে শিখতে পারি। বাংলাবিদ ইস্পাহানী মির্জাপুরের বাংলাবিদের আয়োজন সবসময় অনেক সুন্দর হয়। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা। এর মাধ্যমে স্টুডেন্টদের অনেক মেধার অনেক উন্নতি ঘটে। বাচ্চারাও যেমন এক্সাইটেড, আমরাও তেমন এক্সাইটেড। অন্যান্য ভাষার আগ্রাসন থেকে মুক্ত করে বাংলাকে আগামী প্রজন্মের হৃদয়ে ধারণ করে শুদ্ধ বাংলা চর্চার আন্দোলনে সম্পৃক্ত করতে ইস্পাহানীর এই উদ্যোগ। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ আমাদের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাকে সারা বাংলাদেশে, বাংলা যারা আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে বাংলার
সঠিক চর্চা, বাংলা সঠিক উচ্চারণ, বাংলার ঐতিহ্যকে সঠিকভাবে ছড়িয়ে দেওয়া। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে 10 লাখ টাকা সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সঠিক বানান এবং উচ্চারণের জন্য এটি একটি বিশেষ ক্ষেত্র হওয়ায় প্রতিযোগীদের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। চট্টগ্রামের বাঁশখালী আলাওল সরকারি ডিগ্রি কলেজ মাঠে রোভার স্কাউটসের আয়োজনে 2 দিনব্যাপী বার্ষিক তাবু বাস দীক্ষা অনুষ্ঠান ও মহা তাবু জলসা হয়েছে। তাবু জলসায় বক্তারা বলেন 36 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে রোভার স্কাউট সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার সাংবাদিক চৌধুরী ফরিদ। এছাড়া জেলা রোভার কমিশনের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী কমিশনার অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক এবং অন্যরা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় 30 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন 50 জন। রয়টার্স জানিয়েছে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পোস্টে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্বাস্তু হওয়া পরিবারগুলো ওই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নিহতরা হামাসের যোদ্ধা ছিলেন। মানবিক সহায়তার পণ্য লুটের চেষ্টা করছিলেন তারা। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহিদের নাটক জন্মদাগ। আফরান নিশমে জাবিন ও অর্ণবের অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশের প্রথম চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়, চীনা বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা, চীন দূতাবাসের নির্দেশনে দিনব্যাপী এই আয়োজনে মোট 23 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। ফাইনালে চীনা গ্রুপে 6 জন এবং বাংলাদেশি গ্রুপে 17 জন অংশগ্রহণ করেন। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের পরিচালক ডক্টর শামসরাদ মর্তুজা, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি উপাচার্য প্রফেসর ডক্টর শাহি আলম, চীনা দূতাবাসের প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। ধান উঠানোর পর চলছে আলু রোপণের ধুম। এরই মধ্যে সার সংকটে পড়েছেন পঞ্চগড়ের চাষিরা। ডিলারদের কাছে মিলছে না প্রয়োজনীয় সার। বাজার থেকে প্রতি কেজি সার কিনতে হচ্ছে 5 থেকে 7 টাকা বেশি দরে। এছাড়াও জেলার চাহিদা অনুযায়ী মিলছে না সারের বরাদ্দ। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আমন ধান কাটা ও মাড়াই শেষ না হতেই জমি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন পঞ্চগড়ের চাষিরা। জমি তৈরি করে দ্রুত রোপণ করতে হবে আলুর বীজ। ঠিক এই সময়ই সারের সংকটে পড়েছেন তারা। নন ইউরিয়া সার সংকট ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী মিলছে না সার। খোলা বাজারে সার কিনতে গিয়ে বাড়তি টাকা খরচ হওয়ায় বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। বেশি দর দিয়ে কিনতে হচ্ছে আলুর বীজও। টিএসপি সারার জন্য আমরা 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম। 4 দিন পরে সার পাইছি কালি 1 বস্তা করে মোটে। বাড়ি যাওয়ার পর আমরা পরবর্তীতে যখন আলু বিক্রি যাব তখন যদি পর্যাপ্ত দাম না পাই তখন তো আমার আরো সমস্যা। এদিকে আলু চাষের পরিধি 3 গুণ বাড়ায় সারের চাহিদা অনেক বেড়েছে বলে জানান ডিলাররা। গতবার দিত প্রতি বিঘায় 1.5 কেজি প্রতি শতাংশে, এবার দিচ্ছে কৃষক 3 কেজি। এই জন্য আমাদের এখানে সারের একটু সাময়িক সংকট হয়েছে। জেলায় নভেম্বর মাসে ইউরিয়া সারের চাহিদা 5764 টনের বিপরীতে বরাদ্দ এসেছে 3099 টন। চলমান সংকট মোকাবেলায় সারের অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। নরমালি আগে ঠাকুরগাঁ থেকে যে গোডাউন সেখান থেকে বরাদ্দ করতে, এখন তাদের বিরামপুর
বিডিসি গোডাউন থেকে সরবরাহ দেওয়া হচ্ছে, যার জন্য একটু সময় লাগছে। কোনো ডিলার অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। আমরা যদি দেখতে পাই যে কোনো কৃষককে তিনি বলছেন যে আমি সারটা এনে কৃষকদেরকে দিয়েছি, বাট বাস্তবে কিন্তু দেখতে পাই সেই কৃষক সারটি পান নাই, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সার নিয়ে অনিয়মের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় চলছে যৌথ বাহিনীর অভিযান। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দশ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ৬২ ফুটের কিম্ভূত দানব। কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অভিনব এমন ভাস্কর্য নজর কেড়েছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। মাটি, বায়ু কিংবা সাগর মহাসাগর নয়, প্লাস্টিক দূষণ পৌঁছে গেছে মানব মস্তিষ্ক থেকে মহাকাশেও। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূষণের ভয়াবহতা বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের। পরিস্থিতি উন্নয়নে এখন আর প্রশাসনিক আর সাংগঠনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সার্বিক সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তাই কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিক দানব। সমুদ্র সৈকতের মধ্যে তো ফেলা উচিতই না, কারণ এখানে যে জীববৈচিত্র্য আছে সেগুলো ধ্বংস হয়ে গেলে আসলে পরিবেশ বিপর্যস্ত হবে। স্পট তৈরি করে দেয় যে আপনি প্লাস্টিকগুলো কোথায় ফেলবেন। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা এবং সমুদ্র দূষণ রোধের বাধ্যবাধকতা তুলে ধরতে ৪ মাস চলবে দানব প্রদর্শনী। মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম আছে, ওখান থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে আমরা এই প্লাস্টিক বাদ দানবটা তৈরি করেছি। এমন আয়োজন বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো। সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য সহ নানা উপহার সামগ্রী। আগামী প্রজন্মের জন্য একটি প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এর মাধ্যমে সবাই সচেতন হবে প্লাস্টিকের ব্যাপারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে কমছে নিত্যপণ্যের দাম, সহনীয় রাখতে ডলারের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপণ্যের প্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলেছেন ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারলে বাজার আরও সহনীয় পর্যায়ে আসবে। সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর বাজারে সরবরাহ বেড়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদা রিপোর্ট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ 65 থেকে 75 টাকা, রসুন 190 থেকে 198 টাকা, আদা 98 থেকে 100 টাকা, ছোলা 107 টাকা থেকে 110 টাকা ও চিকন জিরা 620 টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাচের দাম 3500 থেকে বেড়ে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এখন সামনে দেশি পেঁয়াজ আসবে, দেশি পেঁয়াজ আরও বাজার নিম্নমুখী হয়ে যাবে, বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই। বিক্রি করছে আমরা 75 থেকে 76 টাকা পর্যন্ত। চিনির দাম আগে ছিল 130 টাকা, এখন 120। তেলের দাম 60 টাকা বাড়াতে জনগণের কোনো লাভ হয় না। তেলের সরবরাহ থাকার পরেও সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলেছেন খাতুনগঞ্জে বিপুল পণ্যের মজুত হচ্ছে। তারা মনে করেন ডলারের বাজার নিয়ন্ত্রণ করতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমবে। সহনশীলতা এখন সহনশীলতা আছে বাজার কমতির দিকে, কিন্তু যদি ডলারটা যদি আর একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে আর একটু কমবে। জিরা কমছে, দারচিনি কমছে। ছোলাটা ছিল আগে বিক্রি করতাম 117 টাকা কেজি পাইকারি দামে, এখন 5 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি। সামনের দিকে আরো মালের রেটটা আরো কমে যাবে। মালের সরবরাহ বাড়ার কারণে মালের দাম কমে যাচ্ছে, কোনো সংকট নেই।
প্রচুর পরিমাণ মাল আমদানি হয়েছে। খাতুনগঞ্জের আমদানিকারক এবং ব্যবসায়ীরা আশা করছেন দেশে পণ্য আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আরও কমবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদে আবার নিচ্ছি একটি বিরতি। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণে কবি হেলাল হাফিজ আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। মূল্য বাড়ানো হলেও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ, মিনিকেট নাজিরশাইলে দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাতপন্থীতে বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা, জোবায়েরপন্থীদের। সাতপন্থীদের ইজতেমা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ধানমন্ডিতে জানাজার পর বনানী কবরস্থানে চিরশায়ন। দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।